আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বুধবার ১লা এপ্রিল রাত ৯টায় জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন এবং যেটা বাংলাদেশ সময় সকাল ৭টায় ছিল বৃহস্পতিবার ২রা এপ্রিল। তো ডোনাল্ড ট্রাম্প এই ইরান যুদ্ধের অগ্রগতি সম্পর্কে জানাতেই তিনি মূলত এই জাতির উদ্দেশ্যে ভাষণটা দেন। তো আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আগে থেকেই ধারণা করছিলেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এই জাতির উদ্দেশ্যের এই ভাষণে ইরান যুদ্ধ সম্পর্কে একটা সিদ্ধান্তকারী বা ডিসাইসিভ একটা বক্তব্য দেবেন। যে হয় তিনি যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিবেন অথবা হয় এই স্থলবাহিনী ইরানের উপরে বা স্থল আক্রমণ করার একটা তিনি নির্দেশনা দিবেন। এ ব্যাপারে মার্কিন জনগণকে অবহিত করবেন। কিন্তু এই দুটার কোনোটাই ঠিক হয় নাই। তো ডোনাল্ড ট্রাম্প গত ১ মাস ধরে যেসব বক্তব্য নানাভাবে বলে যাচ্ছিলেন, তার ট্রুথ সোশ্যালে যেসব পোস্ট করে যাচ্ছিলেন, সাংবাদিকদের সাথে যেগুলো প্রশ্ন উত্তর পর্বে যেগুলো কথা বলছিলেন, তো সেসবেরই একটা এই গতানুগতিক কথা তিনি বলেন এবং ঘুরে ফিরে সেগুলোই তিনি বলেন। তো নতুন কিছু তিনি বলেননি। যেমন যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, ইরানের সকল সামরিক সক্ষমতা শেষ হয়ে গিয়েছে, ইরানের এয়ারফোর্স, নেভি, গ্রাউন্ড ফোর্স, তারপর এই মিসাইল কর্মসূচি, ড্রোন নিক্ষেপের বা ড্রোন ফ্যাক্টরিগুলো, এগুলো সব কিছু ধ্বংস করা হয়েছে। সবচেয়ে বড় দাবি হচ্ছে যে ইরানের পরমাণু স্থাপনা এটা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ইরানের হাতে আর এই পরমাণু বোমা বানানোর সক্ষমতা নাই। এরকম সব ক্ষেত্রে তিনি একটা সাফল্য তুলে ধরেন। গত ১ মাস ধরে যা বলছিলেন এই তার জাতির উদ্দেশ্যের বক্তব্য তাই বললেন। তো ডোনাল্ড ট্রাম্প এবারকার যে বক্তব্য তিনি বলেন যে ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং আমরা যদি অ্যাকশন না নিতাম তাহলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকতো না। তো ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করছেন যে আমি যা করছি তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বা ভবিষ্যৎ সন্তানদের সুরক্ষা দিবে, তাদের জীবনের নিরাপত্তা দিবে, তাদের জীবনমানকে উন্নত করবে। এসব কথা বলে তিনি এই আমেরিকান জনগণকে খুশি রাখতে চাইছেন। এবং ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে আমি এই মাত্র কয়েকদিনে যেভাবে ইরানের সকল সামরিক সক্ষমতা ধ্বংস করেছি তা গত ৫০ বছরে কেউ পারেনি। ইরাকে পারেনি, আফগানিস্তানে পারেনি, কোরিয়ার যুদ্ধে পারেনি, ভিয়েতনাম যুদ্ধে পারেনি। এভাবে তিনি নিজের পক্ষে একটা সাফাই গান এবং এই যুদ্ধেরও কী কারণে তিনি ইরানের উপরে আগ্রাসন চালিয়েছেন তার কিছু যৌক্তিকতা তুলে ধরেন। তো ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতো দাবি করেন যে ইরানের রিজিম চেঞ্জ করা তার লক্ষ্য ছিল না, বরং এই মার্কিন হামলায় ইরানের একের পর এক নেতা, প্রায় সমস্ত নেতা নিহত হওয়ার ফলে রিজিম চেঞ্জ অটোমেটিক হয়ে গেছে, এরকম একটা তিনি অদ্ভুত দাবি করেন। তো ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবার ব্যাপারে একটা আশা প্রকাশ করেন এবং যুদ্ধ শেষে তেল গ্যাসের মূল্য আবার আগের অবস্থায় ফিরে আসবে বা কমে আসবে, এটা তিনি মার্কিন জনগণকে আশ্বস্ত করতে চান। আর হরমুজ প্রণালী সম্পর্কে তিনি বরাবরের মতোই বলেন যে এই হরমুজ প্রণালী খোলার দায়িত্বটা যুক্তরাষ্ট্রের না, যেই সমস্ত দেশ এই হরমুজ প্রণালী ব্যবহার করে এটা তাদের দায়িত্ব। তো ডোনাল্ড ট্রাম্প বলেন যে যেহেতু যুক্তরাষ্ট্র এখন এই ইরানের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে দিয়েছে, তাই যেসব দেশ এখন হরমুজ প্রণালী ব্যবহার করে তারা খুব সহজেই এটা করতে পারবে, এভাবে ডোনাল্ড ট্রাম্প বলেন। তো ডোনাল্ড ট্রাম্প তার ২০ মিনিট দৈর্ঘ্য ছিল তার ভাষণে, এই ২০ মিনিটের ভাষণে তিনি কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি কিছু বলেননি। তবে তিনি বলেছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে বা যুক্তরাষ্ট্রের কথা মতো বা যুক্তরাষ্ট্রের শর্ত মোতাবেক যদি ডিল না করে তাহলে ইরানের সকল পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেওয়া হবে। এটা তার পুরনো আলটিমেটাম ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প আরও এর সঙ্গে যোগ করে যে হুমকিটা দেন সেটা হচ্ছে যে যদি এই যুক্তরাষ্ট্রের সাথে ইরান ডিল না করে তাহলে যুক্তরাষ্ট্রকে ইরানকে স্টোন এজ বা প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে বোমাবর্ষণ করার মাধ্যমে বা হামলা করার মাধ্যমে। এটা এই ভাষণের কয়েক ঘন্টা আগে তিনি ট্রুথ সোশ্যালে একটা পোস্টে ওই একই কথা বলেছেন। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে সেই প্রস্তর যুগে স্টোন এজে ফেরাতে পারবেন বোমা হামলার মাধ্যমে? এর আগে আমরা দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টরা সেই ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধে এরকম একটা কৌশল হাতে নিয়েছিল এবং ১৯৬০ এবং ১৯৭০ দশকের ভিয়েতনাম যুদ্ধে তারা একই কাজ করেছে। লাগাতার তারা বোমা বর্ষণ করেছে ক্রমাগতভাবে। ২০০১ সালে আফগানিস্তানে আমরা দেখতে পেলাম এবং আফগানিস্তানে তারা যুক্তরাষ্ট্রের বাহিনী ২০ বছর যাবৎ ছিল এবং ২০০৩ সালে ইরাকের উপর হামলা করে এবং ব্যাপক মাত্রায় একটা হামলা করে। তো এদেরকে প্রস্তর যুগে এই পাঠানোর জন্য ব্যাপক হামলা করেছিল যুক্তরাষ্ট্র, এটা সবাই জানে। তো ২০০১ সালে আমরা দেখতে পেলাম যে প্রেসিডেন্ট জর্জ বুশ
তিনি এই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকেও এভাবে বোমা হামলা করে পাকিস্তানকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এসব দেশ কিন্তু প্রস্তর যুগে মার্কিন হামলা সত্ত্বেও ফেরত যায়নি, বরং যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশ থেকে যুদ্ধ পরাজিত হয়ে পালিয়ে এসেছিল বা পালিয়ে গিয়েছিল। তো ইরান গতকালকের যে ডোনাল্ড ট্রাম্পের ভাষণে প্রদত্ত যে হুমকিটা, এই হুমকিকে ইরান পরোয়াই করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তো এবং তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এই অনৈতিক এবং নিষ্ঠুর যুদ্ধের যে চক্র এবং এই কথিত যে সমস্ত নেগোসিয়েশন বা সমঝোতা বা যুদ্ধবিরতি এবং একই অপতৎপরতা যে পুনরাবৃত্তি করছে, তো এগুলোর ইরান পরোয়া করে না এবং এগুলো ইরান ভবিষ্যতে বা এখন থেকে এগুলো আর সহ্য করবে না এবং ইরান পাল্টা জবাব দেবে। এবং যতক্ষণ না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসন অব্যাহত রাখবে, ইরানও তার সমুচিত জবাব দেবে। এভাবে তিনি কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বিপরীতে। তো তিনি বলেন যে ইরানের উপরে এই অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং তাই ইরানের এখন শক্ত প্রতিরোধ এবং পাল্টা জবাব দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই। তো এদিকে আইআরজিসি যে যুদ্ধ কমান্ড রয়েছে তারা বলছে যে ইরানের এই বিশাল সামরিক সম্ভার বা সামরিক সক্ষমতা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণাই নাই। তো আইআরজিসির পক্ষ থেকে বলা হয় যে আমরা এই শত্রুর নিশ্চিত পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব এবং আমাদের মিলিটারি পাওয়ার এবং মিলিটারি ইকুইপমেন্ট সম্পর্কে ট্রাম্পের ধারণা অসম্পূর্ণ এবং তাকে তথ্যটা ঠিকভাবে দেওয়া হয়নি বা তিনি জ্ঞাত নন প্রকৃত তথ্য সম্পর্কে। তো আইআরজিসি বলছে যে আমাদের সামরিক অস্ত্রগুলো তৈরি হয় নানা স্থানে, মানে দেশের সর্বত্র নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়। তো এই অস্ত্রগুলো এভাবে বোমা হামলা করে তাদের সামরিক সক্ষমতা নষ্ট করা সম্ভব নয়, এটাই তিনি বুঝাতে চেয়েছেন এবং তিনি বলছেন যে এই ইরানের এই অস্ত্রগুলো নির্ভুলভাবে মার্কিন স্থাপনাগুলোতে আঘাত করছে। তো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল যে বক্তব্যটা দিয়েছেন এটা আগের মতোই পরস্পর বিরোধী বক্তব্য এবং এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ইরান যুদ্ধ বন্ধের ডোনাল্ড ট্রাম্পের কোনো এন্ড গেম প্ল্যান নেই এবং কিভাবে তিনি ইরান যুদ্ধটা বন্ধ করবেন তার কোনো নির্দিষ্ট রূপরেখা তার হাতে নেই। এই জন্যই তিনি ঘুরে ফিরে একই কথাগুলো বলছেন। তো এই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আরও বলছেন যে ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের একটা পরাজয় চিহ্ন বরং ফুটে উঠেছে, যেহেতু একই কথা তারা বারবার বলছে যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে যুদ্ধ যত দীর্ঘ হবে তত ইরানের বিজয় চিহ্নটা ততই ফুটে উঠবে বা ইরানের বিজয়টা নিশ্চিত হবে। তো এদিকে গত 24 ঘন্টায় আমরা ইরানের আরেকটি যুদ্ধ সাফল্য, অনেকগুলো যুদ্ধ সাফল্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ সাফল্য হলো ইরানের হামলায় আরব আমিরাতে অবস্থানরত 32 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। এটা ইরানের আইআরজিসি বা তাদের যুদ্ধ কমান্ড এটা দাবি করেছে, তবে যেটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ কমান্ড সেন্টকম তারা এটা এখনও স্বীকার করেনি। তো উল্লেখ্য যে ইরানের হামলা থেকে বাঁচার জন্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যে সমস্ত মার্কিন সেনারা এতদিন ঘাঁটিতে অবস্থান করছিল, তারা এখন এই মার্কিন সৈন্যরা সামরিক ঘাঁটিগুলো এড়িয়ে গিয়ে বা সেগুলো ছেড়ে দিয়ে বিভিন্ন আবাসিক এলাকায় তারা আশ্রয় নিয়েছে এবং ছদ্মবেশ ধারণ করে সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছে। তো গতকাল ইরান যে আরব আমিরাতের উপরে যে হামলাটা চালিয়েছিল সেটা এরকমই একটি আবাসিক এলাকায় অবস্থান নেওয়া মার্কিন সৈন্যরা ছিল। তো ওইসব সৈন্য সেই হামলাতেই হতাহত হয়। তো ইরান সামরিক বাহিনী তারা একটা রেড অ্যালার্ট জারি করেছে এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাধারণ জনসাধারণকে আহ্বান জানিয়েছে যে তোমরা এই সমস্ত মার্কিন সৈন্যরা যেসব আবাসিক এলাকায় লুকিয়ে রয়েছে বা আশ্রয় রয়েছে তাদের অবস্থানগুলো তোমরা জানিয়ে দাও। তো বস্তুত এইভাবে যে মানব ঢাল বানিয়ে বা আবাসিক এলাকায় মার্কিন সৈন্যরা অবস্থান নিচ্ছে বা তারা ছদ্মবেশ ধারণ করে সেখান থেকে যুদ্ধ করছে, এটা কিন্তু আন্তর্জাতিক আইন কানুনের একটা লঙ্ঘন এবং এটা আন্তর্জাতিক সনদে এটা বলে না যে বেসামরিক এলাকায় কেউ ছদ্মবেশে অবস্থান করে যুদ্ধ করবে। তো এদিকে ইরাক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ইরানপন্থী বিভিন্ন যোদ্ধা গ্রুপগুলো তারা মার্কিন বাহিনীর উপর দিন দিন তাদের আক্রমণের মাত্রা আরও বাড়াচ্ছে এবং মার্কিন স্থাপনায় তাদের হামলাটা অব্যাহত রয়েছে এবং সেখানে মার্কিন বাহিনী বেশ একটা কোণঠাসা অবস্থায় পড়েছে এবং তারাও পালিয়ে আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে। তো যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই ইরাকে অবস্থানরত সকল তাদের কর্মকর্তা এবং অন্যান্য মার্কিন নাগরিকদের ইরাক ছেড়ে চলে যাবার একটা নির্দেশ দিয়েছে বা বার্তা দিয়েছে। আর ওইদিকে দক্ষিণ লেবাননে অন্য হেজবুল্লাহ একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেখানে ইসরায়েলি বাহিনী
সুবিধা করতে পারছে না। তো তাদের এই হেজবুল্লাহর হামলায় ইসরায়েলের এ পর্যন্ত প্রায় শতাধিক, যেদিন থেকে তারা এই দক্ষিণ লেবাননে আক্রমণটা শুরু করে, শতাধিক সৈন্য আহত ও নিহত হয়েছে। এছাড়া প্রায় ১৫০-র উপরে তাদের মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। তাছাড়া যেগুলো তাদের ড্রোনগুলো রয়েছে, ইসরায়েলের ড্রোন, সেগুলো প্রায় প্রতিদিনই একটা দুটা করে সেগুলো ভূপাতিত হচ্ছে। সুতরাং হেজবুল্লাহ দারুণ একটা লড়াই করছে এবং তাদের যুদ্ধ সক্ষমতাটা তারা প্রদর্শন করছে। তো এভাবে লেবাননে যে হেজবুল্লাহ কাছে ইসরায়েলি বাহিনী নাস্তানাবুদ হবে বা তারা মার খাবে, এটা অনেককে বিস্মিত হয়েছে, এটা কেউ কল্পনা করেনি আগে। তো ওদিকে যেটা ফিলিস্তিনের হামাস রয়েছে বা গাজার হামাস রয়েছে, তারা হেজবুল্লাহর কাছে একটা আহ্বান জানিয়েছে যে তারা যেন ইসরায়েলি সৈন্যদেরকে জীবিত ধরে ফেলে এবং এটা তারা করতে পারলে আগামীতে এই সমস্ত বন্দী ইসরায়েলি সৈন্যদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা সম্ভব হবে। তো এই হামাস এভাবে একটা হেজবুল্লাহকে উৎসাহ দিয়েছে। তো এদিকে এই চীন হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে গেল বা হরমুজ প্রণালী নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছে, এর জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে এবং চীন বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবৈধ হামলার কারণেই এটা হয়েছে, হরমুজ প্রণালীর এই সংকটটা তৈরি হয়েছে। তো এইভাবে চীনের দ্বারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে সরাসরি অবৈধ বলা একটা বড় গুরুত্ব বহন করে। এতে বোঝা যায় যে চীন ইরানের পক্ষ রয়েছে। তো উল্লেখ্য যে বিশ্বের মাত্র ৩টি দেশ এভাবে নিন্দা করেছিল যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনটাকে অবৈধ বলেছিল, তাদের সামরিক হামলাকে। তো মাত্র 3টি দেশ করেছে, এর একটি হলো চীন, আরেকটি উত্তর কোরিয়া এবং আরেকটি রাশিয়া। তো এটা একটা বিরাট যুগান্তকারী ঘটনা। তো সুতরাং এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহ জুড়ে কিংবা আরও বেশ কয়েক সপ্তাহ জুড়ে যুদ্ধটা তীব্রভাবেই চলতে থাকবে এবং কূটনীতির আশাটা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তো গতকাল ইসরায়েলের হামলায় ইরানের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন। তো এই কামাল খারাজির পরিচয় হলো তিনি একজন কূটনীতিক এবং তিনি এই শহীদ ইমাম খামেনির একজন উপদেষ্টা ছিলেন। তো বর্তমানে তার একটা ভূমিকা ছিল যে পাকিস্তান যে এই যুদ্ধ বন্ধের যে একটা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে আলোচনার একটা পথ তৈরি করবার চেষ্টা করছে, তো সেই প্রচেষ্টায় এই কামাল খারাজি সাবেক পররাষ্ট্রমন্ত্রী যুক্ত ছিলেন, ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। তো সুতরাং তার উপর এই ইসরায়েলের এই হামলা মানে এটা প্রমাণ করছে যে ইসরায়েল আসলে কোনো যুদ্ধ বন্ধ হোক বা যুদ্ধবিরতি হোক সেটা চাইছে না। তো সুতরাং আগামী দিনগুলোতে যুদ্ধ আরও তীব্র ও বিস্তৃত হচ্ছেই। তো ইরানে মার্কিন বাহিনী যদি স্থল আক্রমণ শুরু করে বা স্থল হামলা চালায় বা ইরানের কোনো দ্বীপ দখল করতে চায় বা পুরো ইরানটায় দখল করতে চায়, তখন সেই হামলা চালানো মাত্রই ইয়েমেনের হুথিরা পূর্ণাঙ্গভাবে তারা যুদ্ধে নামবে এবং তারা এখন যে টুকটাক মিসাইলগুলো ছুটছে ইসরায়েলের দিকে সেটা অনেকটা সিম্বলিক। তো যুক্তরাষ্ট্র যখন স্থল হামলা শুরু করবে ইরানের অভ্যন্তরে, তখন তারা পূর্ণাঙ্গ একটা হামলা চালাবে। আর ওদিকে আমরা জানি যে রাশিয়ার একটা খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ যোদ্ধা গোষ্ঠী রয়েছে, চেচেন যোদ্ধারা। তো যারা খুব দুঃসাহসী এবং তারা এই রুশ ইউক্রেন যুদ্ধে বিরাট একটা পারফরমেন্স বা পারদর্শিতা দেখিয়েছিল। তো তারা ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরান দখল করার চেষ্টা করে বা স্থল হামলা চালায়, তাহলে যে লং টার্মে যে যুদ্ধটা হবে সেখানে চেচেন যোদ্ধারা ইরানে গিয়ে তারা ইরানের সাথে লড়াই করবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং ইরানের মুক্তির জন্য তারা লড়াই করবে। তো এটা একটা বিরাট ঘোষণা এবং এটা খুব হালকা করে দেখার কিছু নাই। তো এছাড়া ইরানের জনগণের মধ্যেও একটা আওয়াজ উঠেছে, সেখানেও দেখা যাচ্ছে যে অন্তত 10 লাখ স্বেচ্ছাসেবক যোদ্ধা একটা গঠনের একটা তৎপরতা তৈরি হয়েছে। দলে দলে তরুণরা, এমনকি তরুণদের চেয়েও কম বয়সী যুবকরা বা কিশোর বয়সের যারা রয়েছে তারাও নাম লেখাচ্ছে এবং এই সংখ্যাটা 10 লাখ ছাড়িয়ে যাবে। তো সুতরাং এই মার্কিন স্থল হামলা শুরু হলে এভাবে যুদ্ধের তীব্রতাটা আরও বাড়বে এবং চেচেন যোদ্ধারা তারা অংশ নেবে এবং এই চেচেন যোদ্ধাদের মধ্যে আরও অনেক ফরেন ফাইটার, যাদেরকে বিদেশি যোদ্ধা বলে, তারাও ইরানের অভ্যন্তরে ঢুকবে এবং বিস্তৃত আকারে একটা যুদ্ধ হবে যেটা যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।